আজকের ভিডিওতে আমরা দেখব অ্যানিমিয়া ট্রিটমেন্ট। অ্যানিমিয়া কি? শরীরে রক্ত কমে যাওয়া, অর্থাৎ যদি ব্লাডে হিমোগ্লোবিনের লেভেল কমে যায় সেটাকে অ্যানিমিয়া বলে। তারই ট্রিটমেন্ট দেখব। তার সাথে সাথে আমরা এটাও দেখব যে অ্যানিমিয়া কেন হয়, এটা কত কত প্রকারের অ্যানিমিয়া হয়, সমস্ত প্রকারের বিভিন্ন বিভিন্ন ট্রিটমেন্ট কী আছে, সমস্ত কোনো কিছুই আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে অ্যানিমিয়াটা অ্যাকচুয়ালি কী। অ্যানিমিয়া হচ্ছে কি ডিক্রিজ ইন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন ব্লাড। আমাদের যে ব্লাড আছে সে ব্লাডে যদি হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যদি আমরা তার জানতে হয় তাহলে তার আগে আমাকে জানতে হবে যে নর্মাল হিমোগ্লোবিনের ভ্যালু কী আছে। তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের শরীরে হিমোগ্লোবিন থাকে কি 13 থেকে 17 গ্রাম পার ডিএল, ঠিক আছে, এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের থাকে কি 12 থেকে 15 গ্রাম পার ডিএল। এবং অ্যানিমিয়াটা হচ্ছে কি অ্যানিমিয়া ইজ দ্য লো হিমোগ্লোবিন দেন নর্মাল ভ্যালু। এই যে নর্মাল ভ্যালুটা আমরা পড়লাম, নর্মাল ভ্যালু অফ কি হিমোগ্লোবিন, পুরুষদের ক্ষেত্রে 13 থেকে 17, মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 15। এর থেকে যদি কমে যায় হিমোগ্লোবিন লেভেল, কারো যদি সিবিসি বা হিমোগ্লোবিন ব্লাড টেস্টে এর থেকে কম আসে, তাহলে সেটাকে সেই জিনিসটাকে আমরা মেডিকেল টার্মে অ্যানিমিয়া বলি। এরপরে আমরা দেখব কজেস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া যে মেন 3টা কারণের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে কি ডিক্রিজ আরবিসি প্রোডাকশন। আরবিসি মানে রেড ব্লাড সেল সঠিকভাবে মানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন মানে তৈরি হচ্ছে না, ঠিক আছে। ইনক্রিজ আরবিসি ডিস্ট্রাকশনস, ঠিক আছে, এটাকে হেমোলাইসিস বলে। যে আরবিসি যে ধ্বংস হচ্ছে, ঠিক আছে, ডিস্ট্রাকশনস মানে কি ভেঙে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটা বেশি পরিমাণে হচ্ছে, ইনক্রিজ হয়ে গেছে, সেটাকে মেডিকেল টার্মে হেমোলাইসিস বলে। এবং কি ব্লাড লস, যদি কোনো কারণবশত ইনজুরির কারণে হতে পারে বা আদার্স কোনো কারণবশত কি যদি ব্লাড লস হয়ে থাকে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে। এরপরে আমরা দেখব এই যে 3টে মেন কারণ দেখলাম। প্রথম কারণটা কি দেখলাম? ডিক্রিজ আরবিসি প্রোডাকশন, মানে আরবিসি প্রোডাকশনের কি ঘাটতি হওয়া, মানে কমে যাওয়া, প্রোডাকশন সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না। সে আর কি কারণ জন্য হয়? এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য, ঠিক আছে, যদি আয়রনের ঘাটতি থাকে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য, ডিএনএ সিনথেসিসের জন্য, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য, ফলিক অ্যাসিডের ঘাটতির জন্য, আরবিসি ম্যাচিউরেশন, আরবিসির কি ম্যাচিউরেশন যদি হয়ে যায়, বোন ম্যারো ফেলিয়ার মানে এ প্লাস্টিক অ্যানিমিয়া যেটাকে বলি, আর ক্রনিক ডিজিজ মানে কি সিকেডি বা ক্যান্সার যদি কারো হয়ে থাকে, তাহলে এই আরবিসির প্রোডাকশানে ডিক্রিজ হবে, মানে কমে যাবে আরবিসির প্রোডাকশানে। এরপরে আমরা দেখব ইনক্রিজ আরবিসি ডিস্ট্রাকশন, যেটাকে হেমোলাইসিস বলে। মানে কি যে আরবিসি যে ডিস্ট্রাকশন আছে, যে ধ্বংস হচ্ছে, সেটা একদম বেশি হয়ে গেছে, ইনক্রিজ হয়ে গেছে, তার পরিমাণটা বেড়ে গেছে। এটা কেন হয়ে থাকে? অটোইমিউন ডিজিজ, যদি বডিতে অটোইমিউন ডিজিজ হয়ে যায়, ইনফেকশন, কোনো ধরনের ইনফেকশন প্রেজেন্স আছে লাইক কি ম্যালেরিয়া, জেনেটিক ডিসঅর্ডার লাইক কি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া, যেগুলো কি জন্মগত হয়ে থাকে। এরপরে কি ব্লাড লস, যদি কোনো ব্যক্তির হঠাৎ করে ব্লাড লস হয়ে থাকে, এই 3 নম্বর কারণটা দেখলাম ব্লাড লস। ব্লাড লস কেন হয়ে থাকে? অ্যাকিউট ব্লিডিং, যদি কারো অ্যাকিউট মানে তৎক্ষণাৎ ব্লিডিং হচ্ছে, ট্রমা মানে কোনো ধরনের আঘাত লেগেছে বা সার্জারি হলো, সেক্ষেত্রে হতে পারে। ক্রনিক ব্লাড লস, যেরকম মানে কি ক্রনিক মানে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আমরা যেটা বলি যে অ্যাকিউট মানে হচ্ছে তৎক্ষণাৎ মানে টেম্পোরারি, আর ক্রনিক মানে হচ্ছে যেটা দীর্ঘস্থায়ী থাকে। তো সেটা কি মেনস্ট্রুয়েশন মানে মহিলাদের পিরিয়ডের ব্লাড যে হতেই থাকে প্রতি মাসে মাসে। পাইলস যদি কারো হয়ে থাকে, পাইলস মানে যেটা আমরা জানি এটা কি হেমোরয়েডসও বলে। আর বা পেপটিক আলসার যদি কারো হয়ে থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে কি ব্লাড লস হতে পারে, যার ফলে কি অ্যানিমিয়া হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে সিমটম অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া যদি কারো হয়ে থাকে তাহলে তার সিমটম মানে লক্ষণ কী কী দেখতে পাবো আমরা। আমরা প্রথমত জেনারেল সিমটম কিছু দেখতে পাবো, মানে সাধারণ সিমটম যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে কি উইকনেস বা ফ্যাটিক দেখতে পাবো, পেলর দেখতে পাবো মানে স্কিনটা কি হলুদ হয়ে যাবে একটু, ডিজিনেস দেখতে পাবো, হেডেক মানে মাথা ব্যথা দেখা দিবে, প্যালপিটেশন মানে হচ্ছে কি ঘাম বেশি হওয়া, ঠিক আছে, সে ঘাম হবে, শর্টনেস অফ ব্রিথ মানে শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। এরপর হচ্ছে স্পেসিফিক কিছু কারণ অ্যাকর্ডিং টু টাইপ, কিছু টাইপ আছে অ্যানিমিয়ার, ঠিক আছে, সেক্ষেত্রে কিছু স্পেসিফিক কারণ দেখা যায়। যেরকম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কী দেখা যায়? ব্রিটেল নেলস বা পিকা দেখা যায়, মানে হচ্ছে কি ইটিং সয়েল বা চক। ভিটামিন বি12 যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি টিংলিং, নামনেস, যে হাত পাতে টিংলিং বা নামনেস চলে এসছে, ডিফিকাল্টি ওয়াকিং, হাঁটতে পারছে না। হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি দেখা যায়? জন্ডিস দেখা হয় বা ডার্ক ইউরিনের কালার কি ডার্ক হয়ে যায়। এরপর আমরা দেখব যে ক্লাসিফিকেশনস অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়া কত প্রকারের হয়। অ্যানিমিয়া যদি আমরা বেসড অন এমসিবির সাইজ হিসাবে দেখি, মানে যেটা আরবিসির সাইজ হয়, রেড ব্লাড সেলের সাইজ, ঠিক আছে, সেই হিসাবে 3 ধরনের হয়। একটা হচ্ছে কি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটাতে কি এমসিবি থাকে, সেটা কি হবে? মাইক্রো মিন্স হচ্ছে স্মল আরবিসি, ঠিক আছে, যেটা মেনলি আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়। এখানে এমসিবির সাইজ কী হবে? 80 FL এর নিচে চলে আসবে, ঠিক আছে। এরপরে হয় কি
নর্মোসাইটিক অ্যানিমিয়া, এতে এমসিভির যে ভ্যালু আছে সেটা নর্মাল থাকবে 80 থেকে হ্যাঁ 100 এফএল এর মধ্যেই থাকবে। এটা নর্মাল সাইজ অফ আরবিসি, এটা মেনলি হয় ব্লাড লসের ক্ষেত্রে বা সিকেডির জন্য। ঠিক আছে, আরেকটা হয় কি ম্যাক্রো সাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এখানে আরবিসির সাইজ বড় হয়ে যাবে, আরবিসির সাইজ 100 থেকে বেশি হয়ে যাবে এমসিবির সাইজ, যেটা আমরা এমসিবি বলে একটা জিনিস আছে সিবিসি ব্লাড টেস্টে দেখতে হয়, সেটার সাইজ কি বেশি চলে আসবে 100 থেকে। যেটা হয় মেনলি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য বা ফলেট ডেফিসিয়েন্সির জন্য, ফলেট মানে হচ্ছে কি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য। এরপরে আমরা দেখব এরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, যেটা কেন হয় এবং তার ট্রিটমেন্ট, এবং সিবিসি ব্লাড টেস্টে আমাকে কি দেখতে হবে যে এই অ্যানিমিয়াটা যদি ফাইন্ড করতে হয় তাহলে কী দেখতে হবে। প্রথমত কারণ যেটা হয় সেটা বললাম কি মাইক্রোসাইটিক আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়, এটাই মোস্ট কমন। এবং সিবিসিতে আমরা দেখবো সিবিসি যে রিপোর্টটা হয় কমপ্লিট ব্লাড কাউন্টের যে রিপোর্ট হয়, সেখানে দেখবো হিমোগ্লোবিন তো কম আসবে অ্যানিমিয়ার জন্য, এমসিবির যে ভ্যালুটা আছে সেটাও নর্মালের তুলনায় কম আসবে, আর এমসিএইচ যেটা আছে সেটাও তার থেকে কম আসবে। এর ট্রিটমেন্ট কী হয়, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি তো আয়রনের ট্যাবলেট দিতে হয়, ফেরাস অ্যাসকর্বেট প্লাস ফলিক অ্যাসিড, যেটা হেমফার এক্সটি বা ওরোফার এক্সটি। ঠিক আছে, এই যে এক্সটি ট্যাবলেটগুলো আছে সেগুলো খেতে বলে, হ্যাঁ ঠিক আছে, মিনিমাম 1 to 3 মান্থ খেতে বলে, 1 to 3 মান্থ। এছাড়াও এখানে অ্যাড করতে পারো যে ডেক্সোরাইন যে সিরাপগুলো আছে, ডেক্সোরাইন, হেম্পার, আরবিটন, ঠিক আছে, চেরি, এই যে সিরাপগুলো আছে এই সিরাপগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, 10 ml করে বিডি দিতে হবে, সমস্ত যেগুলো আছে 10 ml করে বিডি, মানে দিনে 2বার করে রেকমেন্ড করা যায়। ঠিক আছে, আর এই ট্যাবলেটটা একবার করেই। এবার যদি সিভিয়ার কোনো কিছু কেস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আয়রনের ইঞ্জেকশন দেওয়া হয়, আয়রন শুক্রোজের যে ইঞ্জেকশনটা আছে সেটা দেওয়া হয়। এবং যদি হিমোগ্লোবিন লেভেল 7-এর নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনও দিতে হয়। থেকে এগুলো সিভিয়ার কেসে এগুলো হসপিটালাইজে হয়। এরপর আমরা দেখব ম্যাক্রো সাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বললাম কি, যেটা মেন যে কারণে হয় সেটা হচ্ছে কি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য হয়, আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়, হয় ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি বা দুটোর ক্ষেত্রে হতে পারে ফলিক অ্যাসিড মিলে। এই সিবিসিতে আমরা কী দেখবো, সিবিসি যদি রক্ত পরীক্ষার যদি রিপোর্ট আসে তাহলে দেখবো যে হিমোগ্লোবিন তো কম আসবেই, আর এমসিএইচ বেড়ে আসবে, এমসিএইচ ভ্যালুটা কি বেড়ে আসবে, হিমোগ্লোবিন কম আর এমসিএইচের ভ্যালুটা বড় বেশি আসবে। এরপর আমরা দেখব কি যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে তার ট্রিটমেন্ট কী হয়। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার ট্রিটমেন্ট মেনলি হয় কি, বললাম যে ভিটামিন বি 12 বা ফলেট মানে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়, তাহলে এই দুটো ট্যাবলেট চলে। এটা হচ্ছে মিথাইল কোবালামিনের যে 1500 এমসিজির যে ট্যাবলেটটা আছে, পপুলার ব্র্যান্ড নাকি নিউরোকাইন ওডি বা মেথিকো ওডি বা মিডক এসএল নামে পাওয়া যায়, এই ট্যাবলেটটা ওডি করে দেওয়া হয়। ঠিক আছে, মানে দিনে একবার করেই। আর এখানে কি এক যে ইঞ্জেকশনগুলো আছে, ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্সই থাকে, পলিবিয়ান, নিউরোবিয়ান, অপটিনিউরন, এই যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো একটা করে ইঞ্জেকশন ইন্ট্রামাস্কুলার আইএম করে দেওয়া হয় এবং 5 দিনের জন্য দেওয়া হয়, দিনে একবার করে ওডি, ওডি মানে হচ্ছে দিনে একবার করে। ঠিক আছে, এবং 5 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এরপরে কি সপ্তাহে একটা করে রেকমেন্ড করা হয় যদি বেশি সমস্যা থাকে, নাহলে এই 5 দিন দিয়ে স্টপ করে দিতে বলে। এরপরে ফলিক অ্যাসিড যে 5 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটা কি ফলভিট নামে পাওয়া যায় বা ফলিটাস নামে পাওয়া যায়, এই ট্যাবলেটটা ওডি করে মানে দিনে একবার করেই 1 থেকে 3 মাস পর্যন্ত রেকমেন্ড করা হয়, 1 থেকে 3 মাস পর্যন্ত এটা রেকমেন্ড করা হয়, প্রত্যেক দিন দুপুরবেলা করে বা রাতে করে খাবে। এরপরে হচ্ছে কি নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়া যে কারণগুলোর জন্য হয় সেটা হচ্ছে কি ব্লাড লস বা ক্রনিক ডিজিজ। ঠিক আছে, সিকেডি বা আরবিসির সাইজ নর্মাল বাট লো নাম্বার, মানে আরবিসির সাইজ তো এখানে নর্মাল থাকে নর্মোসাইটিকে, ঠিক আছে, যে সাইজটা যেটা আছে সেটাই থাকে, বাট সে কাউন্টিংটা লো হয়ে যায়। ঠিক আছে, নাম্বারটা লো হয়ে যায়। এর ট্রিটমেন্ট দেওয়া হয় ব্লাড লসের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, এবং সিকেডির জন্য ইঞ্জেকশন এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, 4000 IU ইন্টারন্যাশনাল ইউনিট যেটা আছে সেটা সাবকিউটেনাস দেওয়া হয়। ঠিক আছে, মানে এপোরাইস বা রেনাক্রিট, এই যে ইঞ্জেকশনটা আছে বা যে কোনো নামে দেখে নেবেন, শুধু ইঞ্জেকশন এরিথ্রোপয়েটিন আছে কিনা, এটা উইকলি দেওয়া হয়, মানে 7 দিনে একবার, যদি কেউ সোমবার দিয়ে থাকে তাহলে ঘুরে আবার সোমবার, 7 দিন অন্তর অন্তর দিতে হয়। ঠিক আছে, এবং এটা এসি দেওয়া হয় মানে সাবকিউটেনিয়াসলি চামড়ায়, মানে নাভি যে আছে আমাদের নাভি থেকে নিয়ে 2 ইঞ্চি দূর করে করে ঘিরে ঘিরে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এরপর হচ্ছে কি হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, হেমোলাইটিক অ্যানিমিয়া হয় মেনলি কারণ হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, ডিস্ট্রাকশনের জন্য, আরবিসি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, এবং এর ট্রিটমেন্ট দেওয়া হয় কি ফলিক অ্যাসিড 5 mg যে ট্যাবলেটটা আছে ফলভিট, ঠিক আছে, সেই ট্যাবলেটটা ওডি করে দেওয়া হয়, মানে দিনে একবার করে রেকমেন্ড করা হয়। এর সাথে সাথে এখানে যেহেতু একটু অটোমিনের জন্য হয়ে থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি ওমনাকট্রিল যেটা প্রিডনিসোলন স্টেরয়েড আছে, প্রিডনিসোলন 5 mg, এটা ওমনাকট্রিল বা ওয়াইসোলন নামে পাওয়া যায়, সেই 5 mg ট্যাবলেটটা বিডি করে দেওয়া হয়। ঠিক আছে, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে দেওয়া হয়। যদি সমস্যা হয় তাহলে ব্লাড, যদি এরকম প্রয়োজন মনে হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন করা যায়, সেক্ষেত্রে কি হিমোগ্লোবিন লেভেল যদি 7-এর নিচে নামে তাহলেই করা হয়। এই ছিল তোমার কি হেমোলাইটিক অ্যানিমিয়া। এরপর হচ্ছে কি এপ্লাস্টিক অ্যানিমিয়া। এপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে কি একজন সিভিয়ার কন্ডিশন, এটা খুব জটিল রোগ। ঠিক আছে, বোন মেরো ফেলিয়ারের জন্য এটা হয়ে থাকে। ঠিক আছে, এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় ব্লাড ট্রান্সফিউশন, বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, এগুলো ক্ষেত্রে করা হয়, তবে এগুলো আমাদের দ্বারা পসিবল নয়। যারা প্র্যাকটিস করছেন গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসক, আরএমপি ডক্টর আছেন, তাদের জন্য পসিবল নয়, এগুলো সমস্তগুলোকে হসপিটালে রেফার করতে হয়, হ্যাঁ, এপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য।
এই ছিল তোমাদের এনিমিয়া নিয়ে রিলেটেড একটা ছোট্ট ভিডিও। ঠিক আছে, আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য এবং মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না। সর্বদাই কি ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং যদি আপনার এই যে পিডিএফগুলো থেকে পড়াচ্ছি এই পিডিএফগুলোর প্রয়োজন মনে হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তবে অবশ্যই এগুলো পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে এই পিডিএফগুলো কিনতে হবে। বা যদি আপনি অনলাইন ক্লাস করতে চান, এই জিনিসগুলোই আমরা ডিপলিভাবে আরও অনলাইনে পড়াই, তাহলে সেই ক্লাসগুলো যদি আপনি করতে চান তাহলে আপনি এই নাম্বারে করতে চান। তবে ক্লাসেরও একটা পেমেন্ট দিয়ে আছে, ঠিক আছে, পেইড ব্যাচ আছে আমার এখানে। বা যদি যে কোনো সমস্যা যদি থাকে কোনো কিছু যেটা আমার দ্বারা পসিবল, তো সেখানে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, কল করবেন না, কলে পাবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। এবং যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আগামী দিনেও আপনি যদি আমার এরকম ধরনের মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।